দ্বিতীয় বসন্ত, অন্তিম পর্ব। দীপ্তি মায়ের চোখের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, সেই কারণটাই তো জানতে চাইছি মা। ঠিক কী কারণে এত বড় জঘন্য ঘৃণ্য একটা কাজ করলে তুমি? সুবর্ণা রানী শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে নিলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, সুপ্তি যেদিন হারিয়ে যায় তার একদিন আগে আবিরের প্রথম স্ত্রী ফোন দেয় আমার কাছে, অনেক কান্নাকাটি করে। সে কি না তার ভুল বুঝতে পেরেছে, আবারও আবিরের সংসারে ফিরে আসতে চায়। আমি প্রথমে পাত্তা দিইনি, বারবার ফোন কেটে দিয়েছি। পরে আমাকে এমনভাবে বলল, আমি কাজটা না করে থাকতে পারিনি। দীপ্তি উত্তেজিত হয়ে বলল, কি বলেছে মা? আমাকে বলল, আপনি কার জন্য এত মায়া করছেন, যেখানে আপনার ভাইয়ের মেয়ের জন্য আপনার পেটের মেয়ে সুখে নেই, তারপরও আপনি ভালো মানুষই করে সুপ্তির সংসার বাঁচাতে চাইছেন। তাছাড়া আমি তো সুপ্তিকে কিছুই করব না, শুধু 2 দিন নিজের কাছে আটকে রাখবো। আপনাকে একটা চিঠি দেওয়া হবে, আপনি সেই চিঠিটা সুপ্তির ঘরে খুব সাবধানে রাখবেন, আর সুপ্তির কাপড়ের ব্যাগটা সবার চোখে ফাঁকি দিয়ে আমার কাছে পৌঁছে দেবেন। সবাইকে শুধু বিশ্বাস করাতে সুপ্তি পালিয়ে গেছে, ব্যাস। তারপর বাকিটা আমি সামলে নেব। পরের মেয়ের জন্য এত দরদ না দেখিয়ে শুধু নিজের মেয়ের কথাটা ভাবুন। ভুলে যাবেন না, সুপ্তির জন্যই দীপ্তি আজ ঘর ছাড়া, অথচ সেই সুপ্তি আজ কত সুখে আছে, আর দীপ্তি সবটা হারিয়ে নিঃস্ব হয়ে ঘুরে বেড়াচ্ছে। মা হয়ে কিভাবে সহ্য করছেন আপনি? মেয়েটার কথা শুনে তখন আমার কি যে হলো, আমি ঠিক ভুল না ভাববে কাজটা করে ফেলেছি। দীপ্তি বলল, যে তোমাকে ফোন দিয়েছিল সে দাদার বউ না মা, হতে পারে সৌভিকের কোনো মেয়ে বন্ধু। তোমাকে দাদার বউ সেজে কথা বলেছে, কারণ আমি আরও আগেই শুনেছি আবির দাদার বউ আর একটা বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে, সেই ঘরে একটা বাচ্চাও আছে। তখন বুঝিনি, বিশ্বাস কর আমার কথা। তাছাড়া আমি চিঠিটা পড়েও দেখিনি তাতে কী লেখা ছিল। আমার বিশ্বাসে কি এসে যায় মা? দিদি যখন তোমার মুখোমুখি দাঁড়িয়ে একই প্রশ্ন করবে তখন কি জবাব দেবে বলো তো? দিদির চোখে চোখ রাখতে পারবে তো মা? সুবর্ণা রানীর বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব করছে। মাখানো ভাত ওভাবেই পড়ে আছে, খাওয়ার আর রুচি হলো না। মনের ভেতর ভয়ের বাসা বেঁধেছে, মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে। দীপ্তি উঠে পড়ল, ঘরে যেতে যেতে বলল, মা আজ বিকেলে হসপিটালে যাব, তোমাকেও আমার সাথে যেতে হবে, কিন্তু রেডি থেকো। শাশুড়ির সাথে সুপ্তি না চাইলেও অদৃশ্য একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। তৃণা রানী এখন আর সুপ্তির হাতের বানানো চাটুকু পর্যন্ত খান না, কথাও বলে মেপে মেপে। সুপ্তি যদি জেদছে 10টা কথা বলে, তবে তৃণা রানী 2টো কথার উত্তর দেয়। তবে আবির সুপ্তিকে খুব সাপোর্ট করে, বলে, মন খারাপ করো না, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। দুজনের ভালোবাসাও যেন আরও দৃঢ় হয়েছে, সম্পর্কের টান মজবুত হয়েছে। সেই ঘটনার পর আবির স্বর্ণছেড়ায় সুপ্তিকে নিয়ে যেতে চেয়েছিল। সুপ্তি আর কোনো আগ্রহ দেখাইল না, শুধু মলিন কণ্ঠে বলেছে, আমি আর কখনোই ওই বাড়িতে যাব না। তুমি তো আমাকে বিশ্বাস করো, আমি এতেই খুশি। এই কথার পর আর কোনো কথা থাকে না। যেখানে সুপ্তি যেতে চায় না সেখানে আবির আর জোর করেনি। নারী নির্যাতনের মামলায় ফেঁসে সৌভিকের জেল হয়েছিল, কিন্তু বেশি দিন জেলে থাকতে হয়নি। সৌভিকের বাবা উকিল দিয়ে ঘুষ খাইয়ে ছেলের জামিন করিয়েছে। শত হলেও একমাত্র ছেলে তার, তাকে তো আর ফেলে দেওয়া যায় না। তবে সৌভিকের চাকরি চলে গেছে, সেই থেকে ছেলেটা কেমন যেন হয়ে গেল। ঠিকমতো খায় না, কারোর সাথে দরকার ছাড়া কথা বলে না, নিয়মিত নেশা করে, সারাক্ষণ নিজেকে ঘরবন্দি করে রাখে, আর সুপ্তির ছবির দিকে অপলক তাকিয়ে থাকে। বিড়বিড় করে সুপ্তির ছবির সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে। কিছুদিন আগে সুপ্তির শাশুড়ি মানে সৌভিকের মামিকে ফোন দিয়েছিল সৌভিক। তৃণা রানী প্রথমে সৌভিককে গালমন্দ করলেও সৌভিকের কথা শুনে আঁতকে উঠেছিল। সুপ্তির সম্পর্কে একগাদা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলেছে সৌভিক। তৃণা রানী প্রথমে বিশ্বাস না করলেও পরে মামিকে এমন একটা কথা বলেছে সৌভিকের কথা সত্য প্রমাণ হয় কি না তার জন্য শুধু দিন গোনে তৃণা রানী।
আর এইদিকে সৌভিক আবারও সুপ্তিকে নিজের করে পাওয়ার আশায় খুব আগ্রহ নিয়ে প্রহর গোনে। দীপ্তির মিসক্যারেজ হয়ে গেছে। বাচ্চাটা আর নষ্ট করতে হয়নি। যে বাবুটাকে নষ্ট করার জন্য অস্থির ছিল দীপ্তি, সেই বাবুটা একা একাই নষ্ট হয়ে যাওয়াতে দীপ্তির অদ্ভুত কষ্ট হচ্ছে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। কতক্ষণ হাপুস নয়নে কেঁদেছেও দীপ্তি। বুকটা ভার হয়ে আছে। বাচ্চা পেটে আসার পর বাবুর একটা ছবি অবচেতন মনে এঁকেছিল দীপ্তি। সেই ছবিটাও আবছা হয়ে গেছে। দীপ্তির কিছুই ভালো লাগে না, বাড়িতেও মন টেকে না। শুধু মনে হয় যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যায়। কিন্তু ভাবাটা যতটা সহজ, যাওয়াটা ততটাই কঠিন। মানুষের সব চাওয়া পূর্ণতা পায় না বোধহয়। সুপ্তির আজকাল শুধু মাথা ঘোরে, কিছু মুখে দিলেই বমি হয়ে যায়। মাছের গন্ধ তো সহ্যই হয় না। এদিকে আবির ইন্ডিয়া গেছে, আসতে কিছুদিন দেরি হবে। এখন সুপ্তির এই অদ্ভুত অসুস্থতার কথা কাকে জানাবে সুপ্তি? এই প্রথম তৃণারানী খুব আগ্রহ নিয়ে সুপ্তিকে ডাক্তার দেখাতে নিয়ে গেল। সুপ্তি প্রথমে যেতে চায়নি, শাশুড়ির জোরাজুরিতে যেতে বাধ্য হলো। ডাক্তার টেস্ট দিল, রিপোর্টে জানা গেল সুপ্তি প্রেগনেন্ট, 9 সপ্তাহ রানিং। আনন্দে সুপ্তির চোখে জল এসে গেল। আবিরকে সুখবরটা জানানোর জন্য মনটা আকুপাকু করছে। একটু একটু করে বুক কাঁপছে। তৃণারানী হাসপাতাল থেকে কিছুই বলল না। সারা রাস্তাও গাড়িতে সুপ্তির সাথে ভুলেও একটা কথা বলল না। বাসায় ঢুকে ক্লান্ত শরীর সোফায় এলিয়ে দিল। সুপ্তি শাশুড়ি মায়ের সামনে দিয়ে ঘরে যেতে নিলে হঠাৎ তৃণারানী পিছু ডাকলো, সুপ্তি। সুপ্তির পা জোড়া থেমে গেল, মাথা এলিয়ে পেছন ফিরে তাকালো। তৃণারানী চোখের ইশারায় সুপ্তিকে পাশে বসতে বলল। সুপ্তি ধীর পায়ে হেঁটে এসে তৃণারানীর পাশের সোফায় আস্তে করে বসল। ঘরে পিন পতন নীরবতা। তৃণারানী সুপ্তির চোখের দিকে তাকিয়ে বলল, বাচ্চাটা কার সুপ্তি? সুপ্তি হতবাক হয়ে গেল, অস্ফুট স্বরে বলল, মানে? আমি যদি ভুল না হই তোমার পেটের বাচ্চাটা সৌভিকের, তাই না? এই কথাটা কি প্রতিক্রিয়া দেবে তাই ভুলে গেল সুপ্তি। এতটাই চমকে উঠেছে মেয়েটা। তৃণারানী বলল, আমার ছেলেটার মন ভেঙে না বলে কয়ে একটা চিঠি লিখে বাড়ি থেকে পালিয়ে গেলে তুমি। 2 রাত সৌভিকের সাথে থাকলে, ফুর্তি করলে, আমোদ করলে। আবার সৌভিকের সাথে কি নিয়ে কথা কাটাকাটি করেছো আমি জানি না। আবিরকে ফোন দিয়ে মায়া কান্না কেঁদেও চলে এলে তুমি। শুধু একটাই আফসোস, তুমি একা এলে না। আসার সময় সাথে করে সৌভিকের দেওয়া ভ্রূণটাকেও নিয়ে এলে। এখন এই বাচ্চাটা ভূমিষ্ঠ হবে, আবিরের পরিচয়ে বড়ও হবে। অথচ বাচ্চাটা সত্যি সত্যি আমার আবিরের হলে কি এমন ক্ষতি হতো সুপ্তি? কথাগুলো বলতে বলতে তৃণারানীর কণ্ঠ বুঝে এলো। আর সুপ্তি এত অপবাদ, এত অপমান, চোখের জলের সাথে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে হজম করে নিচ্ছে। বুকের ভেতর কী যে কষ্ট হচ্ছে। আবিরটা চোখের সামনে থাকলে বোধহয় বুকের ভেতরের যন্ত্রণাটা হতো না। আবির ম্যাজিকের মতো সুপ্তির সব ব্যথা, সব যন্ত্রণা গায়েব করে দিত। কোন পাপে শাস্তি দিচ্ছ ঠাকুর তুমি আমাকে? এর থেকে মরণ তো ঢের ভালো ছিল। তৃণারানী বলল, আমার ছেলেটা খুব বোকা, জানো তো। তোমার মিথ্যা অভিনয়, ছল চাতুরি ধরতেই পারিনি। একটা বউ, 2 রাত বাড়ি ছাড়া, একজন পরপুরুষের সাথে কাটিয়েছে, অথচ কিছুই নাকি হয়নি, এমনটাও মেনে নিতে হবে আমাকে? তুমি একা গিয়েছিলে, একাই আসতে সুপ্তি। সাথে করে কেন এই অপবাদটাকে নিয়ে এলে? শেষের কথাটা বলল সুপ্তির পেটের দিকে আঙুল তাক করে। সুপ্তি 2 কান চেপে ধরে চোখ দুটো শক্ত করে বুজে ফেলল। চোখ দিয়ে টপটপিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। বিড় করে বলল, চুপ করুন মা, চুপ করুন। তৃণারানী বলল, আমাকে সৌভিক ফোন দিয়ে সবটাই জানিয়েছে। ও বলেছে সে যদি খুব ভুল না হয় খুব শীঘ্রই সুপ্তির পেটে তার বাচ্চা আসবে। তোমাদের মাঝে যদি কিছুই না হয়, এত কনফিডেন্সের সাথে সৌভিক আমাকে কথাগুলো বলতে পারতো না। অথচ সৌভিকের কথাগুলো ঠিকই ফলে গেল, আবার ডেটও মিলে গেল। কেন আমার নিরীহ ছেলেটাকে এইভাবে ঠকালে সুপ্তি? এতই যখন সৌভিককে পছন্দ, ওর সাথেই থেকে যেতে পারতে। আহারে, তুমি এখন কাঁদছো কেন?
তোমার এই মায়া কান্না দিয়ে তুমি আবিরকে ভুলিয়ে রাখতে পারবে, কিন্তু আমাকে নয়। যাই হোক, আবির বাড়ি ফেরার আগেই তুমি এই বাচ্চাটা নষ্ট করে ফেলবে। আবিরকে জানানোর দরকার নেই তোমার গর্ভে বেড়ে ওঠা একটা অবৈধ সন্তান। আমি জেনে শুনে আমার ছেলের সন্তানের পরিচয়ে বড় হতে দেব না, আর না এই সম্পত্তি তাকে লুটেপুটে খেতে দেব। এত পাপ ধর্মে সইবে না সুপ্তি। সুপ্তি চিৎকার করে কেঁদে দিল। হাঁটু মুড়ে বসে তৃণারানীর পা দুটো জড়িয়ে ধরল। তৃণারানীর পায়ের পাতায় সুপ্তি মাথা টেকে কাঁদতে কাঁদতে বলল, মা গো, না জেনে এত বড় মিথ্যা অপবাদ দেবেন না আমাকে। এই বাচ্চাটা আর কারোর না মা, ও আবিরের সন্তান। তৃণারানী পা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো, চিৎকার করে বলল, আমি মেনে নিলাম ও আবিরের বাচ্চা। তাহলে সৌভিক আগেই বলল কিভাবে? খুব শীঘ্রই তোমার পেটে তার বাচ্চা আসবে এবং সুপ্তি বাচ্চাটাকে আবিরের পরিচয়ে বড় করবে। শুধু তাই নয়, ডেটটাও ঠিক মিলে গেছে। সব কিছু তো আর কাকতালীয় হতে পারে না সুপ্তি। যদি সত্যি আমার আবিরের সংসার করার ইচ্ছে থাকে, তাহলে আমি এই বাচ্চাটা কিছুতেই রাখতে দেব না। আর যদি ভুলেও বাচ্চাটা রাখার চিন্তা ভাবনা করো, তাহলে দরজা খোলা আছে, আসতে পারো। সুপ্তি চোখে জল মুছে নিল। এই পৃথিবীর মানুষগুলো শক্তের ভক্ত, নরমের জম। এতদিন মুখ বুজে সব অপবাদ অপমান মেনে নিয়েছে সুপ্তি। এখন থেকে আর সহ্য করবে না। সুপ্তি তৃণারানীর চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনি না মানলেও সত্যটা কখনো মিথ্যে হয়ে যাবে না মা। আমি বাচ্চাও নষ্ট করব না, আর আবির না ফেরা পর্যন্ত এই বাড়ি থেকে কোথাও যাব না। তৃণারানী রাগে কাঁপতে কাঁপতে বলল, কেন বাচ্চা নষ্ট করবে না তুমি? ও তো আমার আবিরের বাচ্চা নয়, অন্যের অবৈধ সন্তান। আমি কেন জেনে শুনে আমার ছেলের পরিচয়ে বড় হতে দেব? সুপ্তি চিৎকার করে বলল, চুপ করুন মা। তৃণারানী কেঁপে উঠল, অস্ফুট স্বরে বলল, ছি ছি, এত অধঃপতন তোমার! তুমি আমায় ধমকাচ্ছ? ভুলে যেও না সুপ্তি, সম্পর্কে আমি তোমার শাশুড়ি হই। সুপ্তি একটুখানি বিদ্রূপ করে হাসল। হাতের মাধ্যমে আঙুল দিয়ে চোখের কোণের জলটুকু মুছে নিয়ে শীতল কণ্ঠে বলল, আপনিও ভুলে যাবেন না মা, সম্পর্কে আমি আপনার ছেলের বউ হই। তখন থেকে আপনি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন, কটু কথা শোনাচ্ছেন। এমনকি আবিরের সন্তানকেও কত সহজেই আপনি অবৈধ সন্তান বলছেন। আপনার কাছে কী প্রমাণ আছে মা যে এই বাচ্চা সৌভিকের? একসাথে কখনো শুতে দেখেছেন আমাদের? তৃণারানী কানে আঙুল গুজল, ঘৃণা ভরে সুপ্তির দিকে তাকালো, অস্ফুট স্বরে বলল, ছি ছি ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। তোমার মতো নির্লজ্জ একটা মেয়েকে আমি বড় শখ করে আমার আবিরের বউ করে এনেছিলাম। আমারও ঘৃণা লাগে মা, যখন আপনার মুখে বারবার শুনি আমার পেটের বাচ্চা অন্য কারোর। আমি তো এত কথা শুনবো না সুপ্তি। হাসপাতালে থাকতেই সৌভিককে খবর দিয়েছি, ও আসছে। বাকি কথা সৌভিক এলেই না হয় বলো তুমি। ভয়ে সুপ্তির অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল, মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেল। বাড়িতে বাবাও নেই, আবিরটা কবে আসবে তারও কোনো ঠিক নেই। ফাঁকা বাড়িতে তৃণারানীর আশকারায় ওই সাইকোটা এসে যদি সুপ্তির সাথে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করে। আর ভাবতে পারে না সুপ্তি, মস্তিষ্ক বিবশ হয়ে আসছে, শরীরে বিন্দুমাত্র শক্তি নেই, মনের দিক থেকেও ভেঙে পড়েছে খুব। সুপ্তি এক পা দুপা করে নিজের ঘরে যেতে লাগলো। খুব বেশি দেরি হওয়ার আগেই ফোনে আবিরকে সবটা জানাতে হবে। তৃণারানী খপ করে সুপ্তির একটা হাত টেনে ধরে ফেলল, চাপা কণ্ঠে বলল, কোথাও যাবি না তুই। সৌভিক না আসা পর্যন্ত এখানেই বসে থাকবি। এখন মানে এই আপদ বিদায় করতে পারলেই বাঁচি আমি। শেষের কথাগুলো বিড়বিড় করে বললেন তৃণারানী। সুপ্তি শাড়ির আঁচলে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে দিল, ঠোঁট নেড়ে বিড়বিড় করে বলল, এ কোন বিপদে ফেললে ঠাকুর তুমি আমায়? স্বাভাবিক কণ্ঠে বলল, আমার হাত ছাড়ুন মা, আমি বাথরুমে যাব। তৃণারানী সুপ্তিকে ছেড়ে দিল। সুপ্তি ব্যস্ত পায়ে নিজের ঘরে চলে গেল। ঘরের দরজা ভালো করে আটকে দিয়ে কাপা হাতে আবিরকে ভিডিও কল দিল। কয়েকবার রিং হওয়ার পর আবির কল রিসিভ করলো। হাসি হাসি মুখে বলল, কেমন আছো সুপ্তি? সুপ্তির কান্নারত ভেজা চোখ মুখ দেখে বিষণ্ণতায় ঘিরে ধরল আবিরকে। ব্যাকুল হয়ে বলল, কি হয়েছে সোনা? সুপ্তি ফুপিয়ে কেঁদে দিল। ভেঙে আসা কণ্ঠে বলল,
আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমায় বিয়ে করা আবির। বাবা মা সাথে না থাকলেও সুন্দর একটা জীবন ছিল আমার, কিন্তু তোমাকে বিয়ে করে আমি কী পেলাম? গায়ে কলঙ্কের দাগ লাগলো, প্রতিনিয়ত অপমান, উপহাস, কটু বাক্য। এ পর্যন্তও ঠিক ছিল আবির, কিন্তু আজ তোমার মা কি করেছে জানো? কত সহজে আমার পেটের বাচ্চাকে অবৈধ সন্তান বলে দিল। বাচ্চাটার বাবা নাকি সৌভিক, তিনি তো তোমার আদর্শ মা। সৌভিকের বাচ্চাকে কেন তোমার পরিচয়ে বড় হতে দেবে বলো তো? এজন্য কি করেছে জানো? সৌভিককে খবর দিয়েছে, সে আসছে। আমিও আজ আর ভয় পাবো না আবির, সৌভিকের আসার অপেক্ষা করছি আমি। আবির বেসামাল হয়ে গেল, কি বলবে ভেবেই পেল না। সুপ্তিকে একা রেখে সে বড্ড ভুল করেছে। মাথা ফাঁকা ফাঁকা লাগছে। সুপ্তি কি বলল তখন? সুপ্তির পেটে বাচ্চা? আবির আবির বাবা হতে চলেছে? আবির কিছু বলতে চাইল, সুপ্তি আবিরকে থামিয়ে দিল। এক হাত দিয়ে চোখে জল মুছে বলল, তোমার সাথে আমার সুখের সংসার বোধহয় আর কখনো হবে না আবির। আসলে তোমার মা হতে দেবে না। আবির ব্যাকুল হয়ে সুপ্তিকে ডাকলো, সুপ্তি, এসব কী বলছো তুমি? আমাদের সংসার হবে না মানে? এই মেয়ে, মাথা ঠিক আছে তোমার? বাচ্চা, বাচ্চার কথা কি বললো তখন? সুপ্তি চোখের কোণে জল নিয়ে কেমন করে যেন হাসলো, ফিসফিস করে বলল, তুমি বাবা হতে চলেছ আবির। অনাবিল সুখ সুখ অনুভূতিতে আবিরের মনটা পুলকিত হলো। ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। সৌভিকের এই বাড়িতে আসার কথাটা মনে পড়তেই মনটা বৃত্তৃষ্ণায় ভরে গেল। নিজের মায়ের প্রতিও রাগ হলো প্রচুর। আবিরের খুব অস্থির লাগছে। এই মুহূর্তে সুপ্তির কাছে থাকাটা ভীষণ প্রয়োজন ছিল। এখন কি করবে আবির? মাথা সুস্থভাবে কাজ করছে না। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে গভীর মনোযোগ দিয়ে কি যেন ভাবল। বুক ভরে দম নিয়ে বলল, আমার কথা মন দিয়ে শোনো তুমি। সৌভিক একটা সাইকো, তার উপর ইদানিং নিয়মিত নেশা করে। কখন কি করবে তার কোনো ঠিক নেই। তুমি কিন্তু ভুল করে ওর সামনে যাবে না। আমি দেখছি কি করা যায়। সুপ্তি অধৈর্য হয়ে বলল, কি দেখবে তুমি? আমার ভালো লাগছে না, তুমি চলে আসো প্লিজ। আমারও তো মন চাচ্ছে এক্ষুনি তোমার কাছে ছুটে চলে যেতে। যাব বললেই তো আর যাওয়া যায় না, যেতেও তো বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। মাথা ঠান্ডা করো প্লিজ, আমি আছি তো। আজ যদি আমার কিছু হয়ে যায় আবির, তোমার মা দায়ী থাকবে। ফোনের ওপাশে আবির চমকে উঠল, আর কিছু বলার আগেই লাইন কেটে গেল। কারেন্ট চলে গেছে, নেট পাচ্ছে না। সুপ্তি ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিল। খুব মাথা ঘুরছে। শুয়ে থাকতে থাকতে তন্দ্রাভাব এসে গিয়েছিল। হুঁশ ফিরল সৌভিকের ডাকে। সাইকোটা কেমন মরিয়া হয়ে সুপ্তিকে ডাকছে। সুপ্তি কাঁচা ঘুম ভেঙে ধরফড়িয়ে উঠে বসল। ঘামে শরীর ভিজে জবজব করছে, বুকের ভেতর অসম্ভব কাঁপছে। সৌভিক অস্থির হয়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে উন্মাদের মতো বলল, এই সুপ্তি, দরজা খোলো বলছি, আমি তোমায় নিতে এসেছি সোনা। আমি কিন্তু জেনে গেছি সুপ্তি, তোমার পেটে আমার সন্তান। সৌভিকের পাগলামি দেখে তৃণারানীর একটু একটু ভয় লাগছে। এখন জেদের বসে সৌভিককে এই বাড়িতে ডেকে আনা একদম উচিত হয়নি। তাছাড়া আবির অনেকক্ষণ যাবৎ ফোন দিচ্ছে। তৃণারানী ছেলের ফোন রিসিভ করার সাহসও পাচ্ছে না। তৃণারানী সৌভিককে বলল, আস্তে সৌভিক, দরজা ভেঙে যাবে তো। সৌভিকের চোখ দুটো রাত জাগা নিশাচরের মতো লাল টুকটুকে। চিৎকার করে বলল, ভাঙুক দরজা, আমার সুপ্তিকে যে কোনো মূল্যে চাই। মামি প্লিজ সুপ্তিকে বের হয়ে আসতে বলো, আমার ধৈর্য মানছে না। শেষের কথাগুলো নিজের কপালে জোরে ঘুষি মেরে বলল সৌভিক। তৃণারানী চোখ মুখ শুকিয়ে গেছে। এই ছেলেটার হাব ভাব সুবিধার লাগছে না, যে কোনো সময় অঘটন ঘটিয়ে ফেলবে। এদিকে আবিরের বাবাও বাসায় নেই। কি কুক্ষণে যে এই বেয়াদবটাকে ডেকেছিল তৃণারানী। এখন নিজের গালে নিজেই চড় মারতে ইচ্ছে করছে। এই সুপ্তি, আমি কিন্তু সত্যি সত্যি দরজা ভেঙে ফেলবো। ভালোই ভালোই দরজা খোলো বলছি। ঘরের ভেতর দাঁড়িয়ে থক থর করে কাঁপছে সুপ্তি। অতিরিক্ত ভয়ে পেটের ভেতর কি যেন কামড়ে ধরছে, বুক ধরফর করছে খুব। মনটাও নাজুক হয়ে আছে। আবির ফোন দিচ্ছে। অতি উত্তেজনায় ফোনটাও ধরার সাহস পাচ্ছে না সুপ্তি। বুকের ভেতর অসম্ভব কাঁপাকাঁপি, পা দুটো অবশ হয়ে গেছে। তৃণারানী দিক দিশা না পেয়ে বলল, এই সৌভিক, এত অধৈর্য হয়েও না তো। তোমার অস্বাভাবিক হাবভাব দেখে
ভয়ে আমারই প্রেশার বেড়ে যাচ্ছে, একটু দাঁড়াও, চাবি আছে, এনে দিচ্ছি। সৌভিক মুখ খিচিয়ে বলল, আবে এতক্ষণ বলবেন না? যান যান, শীঘ্রই চাবি নিয়ে আসেন। যাচ্ছি। সুপ্তি কাপা হাতে আবিরের ভিডিও কল রিসিভ করে, সাউন্ড অফ করে এমন জায়গায় ফোনটা নামিয়ে রাখলো যেন ঘরের সব কিছু স্পষ্ট দেখা যায়। ছিনারানী চাবি এনে দিতেই সৌভিক চাবি কেড়ে নিয়ে ব্যস্ত হাতে তাড়াহুড়ো করে দরজা খুলে ফেলল। তারপর ভেতর থেকে শব্দ করে দরজা আটকে দিল। সুপ্তিকে দেখে চোখ মুখ চকচক করছে, মন খুলে হাসলো কতক্ষণ। এতগুলো দিন পর সুপ্তিকে কাছ থেকে দেখে বুকটা প্রশান্তিতে ভরে গেছে। ডান হাতের 5 আঙ্গুল দিয়ে মাথায় বিলি কেটে চুলগুলো ঠিক করে নিল সৌভিক। তারপর 1 পা 2 পা করে সুপ্তির কাছে একটু একটু করে এগিয়ে গেল। গাঢ় কণ্ঠে বলল, আবির, জেল কিংবা তুমি, কেউ আমাকে তোমার থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না সুপ্তি। তোমার জন্মই হয়েছে শুধু আমার জন্য। আর একটা কথা, যে কথাটা কেউ জানে না, শুধু আমি জানি, আমার মনে হয় তোমারও জানা উচিত। কথাগুলো বলতে বলতে সৌভিক আর একটু সুপ্তির কাছে সরে এলো। সুপ্তি ছিটকে সরে যেতে চাইল, পেছনে দেওয়াল থাকায় সরতে পারল না। সৌভিক সুপ্তিকে 2 হাতের মাঝখানে দেওয়ালে রেখে আবদ্ধ করে নিল। নিচু কণ্ঠে ফিসফিস করে অসমাপ্ত কথাটা শেষ করল, তোমার বাবা আমার মায়ের সাথে পরকীয়া করে আমার গোটা একটা জীবন নষ্ট করে দিয়েছে সুপ্তি। আমি তোমাকে সুখে থাকতে দিই কি করে বলো তো? সুপ্তি স্তব্ধ হয়ে গেল। এইমাত্র কি বলল সৌভিক? মস্তিষ্ক বোধহয় সৌভিকের বলা কথাটা সহজভাবে হজম করতে পারল না। মাথা ঘুরে উঠল। পেটের ভেতর চিনচিনে ব্যথাটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। শুধু টলমলে চোখে সৌভিকের চোখের দিকে এক পলক তাকিয়ে অস্ফুট স্বরে বলল, অসম্ভব। সৌভিক জলজলে দৃষ্টিতে সুপ্তির মায়াবী মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। নাক বাড়িয়ে সুপ্তির শরীরের মেলি ঘ্রাণ টেনে নিল। ঘৃণায় সারা শরীর রিডি করে উঠল সুপ্তির। সৌভিক কেমন করে যেন হাসল, চোখ দুটো লাল টকটকে। হাত বাড়িয়ে সুপ্তির কপালে ছড়িয়ে থাকা অবাধ্য চুলগুলো কানে পিঠে গুজে দিতে গেল। সুপ্তি লাফিয়ে উঠল, দ্রুত মুখ সরিয়ে নিয়ে দেওয়ালের দিকে ফিরে তাকালো। মাঝখানে যতটুকু দূরত্ব ছিল নিমেষেই মিশিয়ে দিল সৌভিক। সুপ্তির পিঠ সৌভিকের বুকে এসে ঠেকতেই সুপ্তি ছটফটিয়ে উঠল, সরে যাওয়ার জন্য অস্থির হয়ে গেল। সৌভিক তখনও সুপ্তিকে আগলে দেওয়ালে 2 হাত এঁটে রেখেছে। মুখটা সুপ্তির কানের কাছে নিয়ে ফিসফিস করে বলল, বিশ্বাস করো সুপ্তি, তোমাকে আমি সত্যিই ভালোবাসি। আমার ভালোবাসা এক বিন্দুও খাদ নেই। আমি তো জানতামই না ওই খারাপ লোকটা তোমার জন্মদাতা। যখন জেনেছি, আমার মাথায় এক মুহূর্তের জন্য আকাশ ভেঙে পড়েছিল। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মা বাবা থাকতে আমরা দুজন কেন বেছে বেছে খারাপ মানুষের ঘরেই জন্ম নিলাম বলো তো সুপ্তি? তুমি যখন প্রথম অষ্টমঙ্গলায় স্বর্ণ ছেঁড়া গেলে, আমিও গেছিলাম। তোমার হাতের লেখা একটা ডায়েরি ঘেঁটে তোমার বাবার ছবি পেয়েছিলাম। পাশে লেখা ছিল আমার বাবা। সেদিন তোমার হাতের লেখা একটা পেজ, ওই ছবিটা আমি চুরি করে নিয়ে আসি। তারপর খোঁজ নিয়ে জানতে পারি আমি যাকে সন্দেহ করছি সেই লোকটাই এই লোক। সুপ্তি হেঁচকি তুলে কাঁদছে। সৌভিকের উষ্ণ স্পর্শ কাঁটার মতো ফুটছে শরীরে। বাবার উপর অনেক অভিমান অভিযোগ ছিল সুপ্তির, কিন্তু কখনো ঘৃণা করেনি। কিছু কিছু বাবা মায়ের ভুলের শাস্তি বোধহয় সন্তানদের মাথা পেতে নিতে হয়, চাইলেও এড়িয়ে যাওয়া যায় না। যে মানুষটা মারা গেছে, পৃথিবীতে যার কোনো অস্তিত্বই নেই, সেই মানুষটার জন্যই আজ সুপ্তিকে এত অপবাদ, এত অপমান মুখ বুজে সহ্য করতে হচ্ছে। সুপ্তি চোখে জল মুছে নিল, হাত জোর করে বলল, আমার বাবার পাপের শাস্তি আমি মাথা পেতে নিলাম, বাবার হয়ে ক্ষমাও চাইছি। সৌভিক বলল, শুধু ক্ষমাতে কি এসে যায় সুপ্তি? তুমি আমার শৈশব, কৈশোর, যৌবনের সোনালি দিনগুলো ফিরিয়ে দিতে পারবে আমার নষ্ট হয়ে যাওয়া ঘুণে ধরা এলোমেলো জীবনকে পুনরায় গুছিয়ে দিতে? সুপ্তি জোর করে সৌভিকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল, বলল, আপনার মাও কিন্তু কম দোষী নয়। ওনার জন্যই আপনার জীবনটা নষ্ট হয়ে গেছে। আপনি শুধু শুধু আমাকে দায়ী করছেন কেন? আমি তোমাকে দায়ী করছি না সুপ্তি। আমার তোমাকে যে কোনো মূল্যে লাগবে।
তুমি চলো প্লিজ আমার সাথে। আমি ব্রোয়ের থেকেও অনেক অনেক বেশি ভালোবাসবো তোমায়। সুপ্তি দৃঢ় কণ্ঠে বলল, মরে যাব, তবুও আমি আপনার সাথে যাব না। হঠাৎ সৌভিক উন্মাদের মতো সুপ্তির গাল দুটো চেপে ধরল, চিৎকার করে বলল, কি কি বললে তুমি? মরে যাবে? মরে যাবে? আর একটা বার বলো। আহারে, মরে যাওয়া কি এতই সহজ? আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমায় বাঁচিয়ে রাখবো সুপ্তি। আমি ভালো নেই সুপ্তি, আমি ভালো নেই। আমার বুকের ভেতরটা জ্বলে পুড়ে যায়, অসহ্য ব্যথা করে। শুধু মনে হয় তুমি যদি একটু ভালোবেসে আমার বুকে হাত বুলিয়ে দাও, আমার সব যন্ত্রণা, সব ব্যথা, হাহাকার নিমেষেই গায়েব হয়ে যাবে। ফোনের ওপাশে আবির সব কিছু দেখছে, শুনছে, কখনো কখনো চিৎকার করছে। আবির দিশেহারা হয়ে দেওয়ালে ঘুষি মেরে হাতটা ব্যথা করে ফেলেছে। জানোয়ারটা কিভাবে সুপ্তির কোমল গাল দুটো চেপে ধরেছে। এই স্পর্শটুকু আবিরের সহ্য হচ্ছে না। বুকের ভেতর অসহ্য ব্যথা করছে, নাজুক মনটাও ছটফট করছে খুব। আজ বাড়ি থাকলে নিজের হাতে সৌভিককে খুন করে ফেলতো আবির, পরে জেল ফাঁসি যা হতো হতো। ইস, সুপ্তির মুখের দিকে তাকানো যাচ্ছে না, মুখটা ভয়ে পাংশু বর্ণ ধারণ করেছে, চোখ ফেটে নোনা জল গড়িয়ে পড়ছে। এত অসহায় বোধ জীবনেও লাগেনি আবিরের। আবির সত্যিই ব্যর্থ স্বামী। সৌভিক সুপ্তিকে ছেড়ে দিয়ে খাটে পা দুলিয়ে বসলো, এক ধানে খাটের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, শীতল কণ্ঠে বলল, এই বিছানায় ব্রোয়ের সাথে তুমি ঘনিষ্ঠ মুহূর্তগুলো খুব এনজয় করো, তাই না সুপ্তি? সুপ্তির গা গুলিয়ে উঠল। সৌভিক হেসে দিল। সুপ্তি অগোচরে শার্টের কোণ দিয়ে চোখের জল মুছে নিল, বলল, দীপ্তির পেটে আমার বাবু ছিল, আমি সত্যিই জানতাম না। বাবুটা নষ্ট হয়ে যাওয়ার পর আমি শুনেছি। বাবুটা নষ্ট হয়ে গিয়ে এক হিসেবে ভালোই হয়েছে, না হলে আরেকটা নিঃস্ব সৌভিকের জন্ম হতো। আর রইলে তুমি, তোমার কথা মামিকে এমনভাবে আমি বলেছি, মামির ব্রেন ওয়াশ করেছি। জীবনেও মামির চোখে আর আগের ভালো বৌমা হতে পারবে না তুমি। আমি হতে দেব না সুপ্তি। সবাই সব কিছু পেয়ে সুখী হবে, আর আমি একা একা না পাওয়াগুলোকে আঁকড়ে ধরে সব কষ্ট সহ্য করব? তা তো হয় না। ভাগ্যেও আমার সহায় ছিল জানো তো, নাহলে এক্ষুনি তোমার পেটে কেন বাবু আসবে? আগে পরেও তো আসতে পারত। অনেক কথা বলে ফেলেছি, এবার চলো তো। এই ঘরে থাকতে আর ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে আমার। কথাগুলো বলেই জোর করে সুপ্তির এক হাত চেপে ধরল সৌভিক। অতিরিক্ত ভয়ে সুপ্তির বুকের রক্ত ছলকে উঠল। কাঁদতে কাঁদতে চিৎকার করে আবিরকে মরিয়া হয়ে ডাকলো। আফসোস, আবির এলো না। সৌভিক থেমে নেই, টেনে হিচড়ে সুপ্তিকে ঘর থেকে বের করলো। ত্রিরানী এতক্ষণ দরজায় ওত পেতে দাঁড়িয়েছিল। সৌভিকের সব কথাই কানে এসেছে। সুপ্তিকে বিশ্বাস না করে এই সাইকোটাকে বিশ্বাস করার অপরাধে অনুশোচনায় দগ্ধ হয়ে গেল তৃণারানী। বেখেয়ালে এই বয়সে এসে এত বড় ভুল কি করে করতে পারল মানুষটা? সুপ্তির আর্তনাদ শুনে তৃণারানীর বুকে তীরের ফালার মতো এসে বিঁধল। সেই সাথে ভয়ে থরথর করে কাঁপছে মানুষটা। সৌভিক দরজা খুলতে তৃণারানী সুপ্তির আরেক হাত টেনে ধরল। সৌভিককে কড়া কণ্ঠে বলল, ওকে ছাড়ো। এইভাবে টেনে হিচড়ে ওকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? সৌভিক উন্মাদের মতো বলল, কোথায় নিয়ে যাচ্ছি মানে? আমার বাবুর মাকে আমি যেখানে খুশি সেখানে নিয়ে যাব, তাতে তোমার কি মামি? তুমিই তো সুপ্তিকে নিয়ে যাওয়ার জন্য ফাঁকা বাড়িতে ডেকে এনেছো আমাকে। এখন আবার নতুন করে কি নাটক শুরু করলে? তৃণারানী রাগে কাঁপতে কাঁপতে ঠাস করে সৌভিকের গালে থাপ্পড় মেরে দিল, চেঁচিয়ে বলল, তুমি কেন এতদিন সুপ্তির ব্যাপারে মিথ্যা কথা বলেছ আমাকে? আর আমিও কেমন বোকা, নিজের পেটের ছেলের মুখের কথা বিশ্বাস না করে তোমার মতো সাইকোর কথা বিশ্বাস করে দিনের পর দিন এই একরত্তির মেয়েটাকে কষ্ট দিয়েছি। আমি তোমার সব কথা শুনে ফেলেছি সৌভিক। জেনে শুনে এত বড় পাপ আমি হতে দেব না, ঈশ্বর সইবে না। সৌভিক আচমকা তৃণারানীকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। মুখ খিচিয়ে চাপা কণ্ঠে বলল, সব সত্য জেনে গেছো, ভালো করেছো। এখন তোমার চোখের সামনে দিয়ে আমি সুপ্তিকে নিয়ে যাব, পারলে আটকাও। এই করুণ দৃশ্যটুকু যদি সিনেমার হতো,
এখানে লাইট থাকতো, ক্যামেরা থাকতো, মেকআপ ম্যান থাকতো, অ্যাকশন বলার জন্য পরিচালক থাকতো। নায়িকাকে খলনায়কের ট্রেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আচমকা কোত্থেকে নায়ক ছুটে এসে খলনায়কের ওপর ঝাঁপিয়ে পড়ত। ইচ্ছে মতো কিল ঘুষি মেরে নায়িকাকে বাঁচাতো। কিন্তু এটা কোনো সিনেমা নয়। কিছু কিছু বাস্তবতা সিনেমাকেও হার মানায়। সুপ্তিকে বাঁচাতে কেউ এলো না। সৌভিক বাধা পেয়ে আরও উন্মাদ হয়ে গেল। চীনা রানী ব্যস্ত হাতে ফোন উঠালো। সর্বনাশ হয়ে যাওয়ার আগে আবিরের বাবাকে বাড়ি আসতে বলা দরকার। মানুষটা শোরুমেও নেই। তার বন্ধুর মেয়ের বিয়ে খেতে গেছে চট্টগ্রামে। চীনা রানী দিশেহারা লাগছে। আবারও ছুটে এসে সুপ্তির এক হাত শক্ত করে চেপে ধরল। বাধা পেয়ে সৌভিক যেন আরও বেশি হিংস্র হয়ে উঠল। প্রথমে চীনা রানীর হাত থেকে ছোঁ মেরে ফোনটা কেড়ে নিয়ে শরীরে সর্বশক্তি দিয়ে আছড়ে ভেঙে ফেলল ফোনটা। তারপর চীনা রানীকে ঠেলতে ঠেলতে ঘরের ভেতরে নিয়ে গেল। চীনা রানীর বুকের ভেতর চাপ ধরে আসছে। মস্তিষ্ক এত দখল আর নিতে পারছে না। নিজের বোকামির জন্য যদি আজ সুপ্তির বড় কোনো ক্ষতি হয়ে যায়, চীনা রানী জীবনেও আবিরের চোখে চোখ রাখতে পারবে না। কী করে এত বড় ভুল হলো? এই মেয়েটা আবিরের ভালো থাকার অক্সিজেন। অক্সিজেন ছাড়া কি পৃথিবীর বুকে বেশি দিন টিকে থাকা যায়? যায় না তো। চীনা রানী আচমকা হাঁটু মুড়ে বসল। সৌভিকের দুপা জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দিল। অস্ফুট স্বরে বলল, আমি তোর মায়ের বয়সী হই। তোর পায়ে লুটিয়ে পড়েছি বাবা। দয়া করে এই মেয়েটাকে ভিক্ষা দিয়ে যা আমায়। আজ ওর কিছু হলে আমার ছেলেটা সারা জীবনের জন্য হারাবো আমি। আমার ছেলেটা আমাকে জীবনেও ক্ষমা করবে না। সৌভিকের এত ধৈর্য নেই। নেশার ঘোরে আছে। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কই মাছের মতো কাতরাতে কাতরাতে চিৎকার করে তৃণা রানীকে পা ছাড়াতে বলল। শ্রীরানী সৌভিকের পা দুটো ছাড়ার বদলে জোকের মতো আঁকড়ে ধরল। সৌভিক অস্থির হয়ে নিজের মাথা নিজেই জোরে জোরে ঘুষি মেরে তৃণা রানীর বুক বরাবর জোরে কষিয়ে লাথি মারল। তৃণা রানী ছিটকে পড়ল। সুপ্তি মুখে হাত চেপে ধরে অতিরিক্ত ভয়ে চিৎকার করে কেঁদে দিল। তৃণা রানীর বুকের ভেতর অসহ্য যন্ত্রণা করছে। বুকে হাত চেপে ধরে বহু কষ্টে উঠে দাঁড়ালো মানুষটা। আবারও মরিয়া হয়ে সুপ্তির এক হাত ধরতে গেল। সৌভিক আর সেই সুযোগ দিলই না। সুপ্তিকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে দুমদাম পা ফেলে ঘরের বাইরে বেরিয়ে গেল। তারপর তৃণা রানীকে ঘরের ভেতরে রেখে শব্দ তুলে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। গাড়িতে নিয়ে জোর করে বসিয়ে দিল সুপ্তিকে। যেন চিৎকার করতে না পারে তাই মুখটা ভালো করে বেঁধে দিল। সুপ্তির কোমল হাত দুটো শক্ত করে চেপে ধরে রাখল। ততক্ষণে ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। দু একজন লোক কৌতূহল চোখে এই দৃশ্য দেখেছে। চাইলেই গাড়িতে ওঠানোর আগে সুপ্তিকে আটকাতে পারত। কিন্তু আজকাল কেউ বোধহয় যেচে পড়ে ঝামেলায় জড়াতে চায় না। সবাই গা বাঁচিয়ে চলতে চায়। এজন্যই তো এদেশে এত অনৈতিক কর্মকাণ্ড বেড়ে গেছে। ব্যর্থতা কাকে বলে জানেন? একটা ছেলে নিজের মাকে বউকে নির্যাতন করা নিজের চোখে দেখেছে। অত্যাচার করা দেখে আঁতকে উঠছে, কাকুতি মিনতি করছে, অথচ কেউ সেই ছেলেটার কথা শুনছে না, ছেলেটাকে দেখছে না। ছেলেটা মন চাইলেও ছুটে আসতে পারছে না। মা বউকে ওই মানুষরূপী হায়নার হাত থেকে বাঁচাতে পারছে না। এর থেকে বড় ব্যর্থতা আর কি হতে পারে? আবির এই দৃশ্য দেখে এতটাই স্তব্ধ হতভম্ব হয়ে গেছে, কাউকে যে ফোন করে ওদের বাঁচাতে বলবে সেই বোধটুকুও নেই। চোখের জলে সব কিছু ঝাপসা দেখছে। এই করুণ দৃশ্য সহ্য করতে না পেরে দেওয়ালে এত জোরে জোরে ঘুষি মেরেছে। ডান হাতটা অতিরিক্ত ব্যথায় অবশ হয়ে আছে, ফুলে উঠেছে। হাতটা নাড়াতেও পারছে না। মনের ভেতর ঝড় উঠেছে। সুপ্তিকে হারিয়ে ফেলার ভয়ে মুখটা শুকিয়ে পাংশুবর্ণ হয়ে গেছে। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বারবার দাঁত লেগে যাচ্ছে। মনের ভেতর এত বিদঘুটে অনুভূতি হচ্ছে, এই অনুভূতির কি নাম দেবে আবির? সুপ্তিকে যখন জানোয়ারটা কোলে তুলে নিয়ে গেল, তখন আবিরের বুকের ভেতর কি যেন শক্ত করে কামড়ে ধরল। এক হাত দিয়ে মাথা চেপে ধরে হাঁটু মুড়ে আবির ঘরের মেঝেতে বসে পড়ল। বুকের ভেতর চাপ ধরে আসছে। একটু চিৎকার করে কাঁদতে পারলে বোধহয় অশান্ত মনটা শান্ত হতো। এত যন্ত্রণা তো সহ্য করা যায় না। মাহবুবকে
এক ফাঁকে ফোন করে দিয়েছে আবির। ওদের থানা ঘুরে আসতে আসতে সৌভিক সুপ্তিকে নিয়ে পালিয়ে গেছে। মাহবুব প্রাণপণে সৌভিককে ধরার চেষ্টা করছে। আবির বহু কষ্টে উঠে দাঁড়ালো। এলোমেলো হাতে ভিসা পাসপোর্ট সহ দরকারি জিনিসপত্র নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। গাড়িতে বসে সৌভিকের নাম্বারে পাগলের মতো ফোন দিল। ফোনটা বারবার বন্ধ দেখাচ্ছে। বড্ড ভয় হচ্ছে। দুশ্চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। যদি বাচ্চাটার কোনো ক্ষতি করে ফেলে সৌভিক। আর কিছু ভাবতে পারে না আবির। মস্তিষ্ক বিবশ হয়ে যায়। আবির ডাটা চালু করে। মেসেঞ্জারে নক দিল সৌভিককে। লাগাতার মেসেঞ্জার দিতেই থাকলো। সৌভিকের আইডি অ্যাক্টিভ নেই। আবিরে দিশাহারা লাগছে। বুকের ভেতরে চাপা কষ্ট, হাহাকার নিয়ে গাড়িতে স্থির হয়ে বসে থাকা যায় না। সৌভিক সুপ্তিকে ওদের পুরনো আমলের রংচটা একতলা বাড়িতে নিয়ে গেল। বাড়িটা উপশহর গ্রাম সাইডে। বাড়িতে এখন আর কেউ থাকে না। অতিরিক্ত ভাঙাচোরা বাড়িটা বছরের বেশিরভাগ সময় তালাবন্ধ থাকে। আশেপাশে জনবসতিও কম। একপাশে শুধু ইট বিছানো রাস্তা, আর বাড়ির দুই পাশে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। খেতে বর্ষার জলে টইটুম্বুর। আসার সময় মায়ের ঘর থেকে এই বাড়ির চাবি চুরি করে নিয়ে এসেছিল সৌভিক। ওরা গাড়ি থেকে নামতেই সৌভিকের কথা মতো ড্রাইভার গাড়িটা নিয়ে সাই করে ছুটে চলে গেল। আর সৌভিক সুপ্তিকে টানতে টানতে বাড়ির ভেতর নিয়ে গেল। তালা খুলে একটা রুমে সুপ্তিকে নিয়ে ঢুকে পড়ল। তারপর ভেতর থেকে তালা বন্ধ করে দিল ঘরটা, যেন সুপ্তি ছুটে না পালাতে পারে। কাঁদতে কাঁদতে সুপ্তির চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। মুখের বাঁধন খুলে দিতে বুক ভরে দম নিল সুপ্তি। সৌভিক জলের বোতলটা সুপ্তির মুখের সামনে তুলে ধরল। গলা শুকিয়ে চৌচির, তবুও সুপ্তি জলের বোতলটা ছুঁয়েও দেখল না। শুধু ঘৃণা ভরে এক পলক সৌভিকের মুখপানে তাকালো। সৌভিক নিজের বুকটা এক হাতে চেপে ধরে বলল, ওইভাবে তাকিয়েও না শোনা। তোমার ঘৃণ্য চাউনি সহ্য হয় না আমার। সুপ্তি ফুঁসে উঠল, চিৎকার করে বলল, আমি আবিরের কাছে যাব। সৌভিক দু চোখ বুজে ফেলল। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে বুনো জংলি রাগটা বহু কষ্টে দমন করল। রক্তলাল চোখে সুপ্তির দিকে তাকালো। চাপা কণ্ঠে গর্জে উঠে বলল, আবির আবির আবির, কি আছে ওই আবিরের মাঝে? বলো, কি এমন আছে? শেষের কথাটা চিৎকার করে বলল সৌভিক। তারপর ছুটে গিয়ে সুপ্তির গাল দুটো মুচড়ে ধরল। মাথা ঝাঁকিয়ে রাগে হিসহিসিয়ে বলল, আমাকে খারাপ হতে বাধ্য করো না সুপ্তি, এর ফল খুব খারাপ হবে কিন্তু। শেষের কথাটা সুপ্তির পেটের দিকে তাকিয়ে বলল সৌভিক। ব্যথায় কুঁকড়ে গেল সুপ্তি। তবুও শব্দটুকুও করার সাহস পেল না। সৌভিক সুপ্তিকে ছেড়ে দিয়ে চেয়ারে গিয়ে বসল। ধীর কণ্ঠে বলল, তোমার বাবাও খারাপ, আমার মাও খারাপ, অথচ খারাপ নিকৃষ্ট বাবার মেয়ে হয়ে তুমি কত সুখে আছো। আর আমি? হাত বাড়িয়ে সুপ্তিকে কাছে টেনে নিল সৌভিক। সুপ্তিকে জোর করে কোলের মাঝে বসিয়ে দিয়ে কানের সাথে মুখ ঠেকিয়ে ফিসফিস করে বলল, আমাদের দুজনের বাবা মা যখন একই পাপ কাজ করে সমান অপরাধী, তেমন সুখে থাকলেও আমরা একসাথে সুখে থাকবো, আর দুঃখে থাকলেও আমরা একসাথেই দুঃখে থাকবো। আজকের পর থেকে আমাদের কেউ আলাদা করতে পারবে না, কেউ না। সুপ্তি ছটফট করছে। সৌভিক এত জোরে চেপে ধরেছে সুপ্তিকে, নড়াচড়া করারও বিন্দুমাত্র শক্তি পেল না মেয়েটা। সুপ্তিকে ওইভাবেই জাপটে ধরে প্যান্টের পকেট থেকে ফোন বের করলো সৌভিক। ডাটা চালু করতেই টুং টাং শব্দ তুলে একগাদা মেসেজ এসে জমা হলো সৌভিকের ফোনে। এত মেসেজ পড়ার ধৈর্য নেই সৌভিকের। সরাসরি আবিরকে ভিডিও কল দিল। আবির এক সেকেন্ডও সময় নিল না, দ্রুত ফোন রিসিভ করলো। সুপ্তিকে কান্নারত অবস্থায় সৌভিকের কোলে বসে থাকতে দেখে আবিরের বুকের ভেতর তোলপাড় শুরু হলো। অবুঝ মনটা বিষণ্ণতায় ভরে গেল। চোখ দুটো ছলছল করে উঠল। সৌভিক আবিরের দিকে তাকিয়ে কেমন করে যেন হাসলো, বলল, কেমন আছো ব্রো? মনে মনে ভয়ঙ্কর একটা গালি দিল আবির, তবে মুখে কিছু বলার সাহস পেল না। যদি আবিরের সাথে জেদ করে সুপ্তির সাথে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করে, রেগে গেলে চলবে না। মাথা ঠান্ডা রাখতে হবে আবিরকে। সুপ্তি ফোনের স্ক্রিনে আবিরকে দেখে শব্দ করে কেঁদে দিল, বলল, আমাকে প্লিজ নিয়ে যাও আবির, আমার দম বন্ধ হয়ে আসছে।
সৌভিক অস্থির হয়ে সুপ্তির গায়ে মাথায় হাত বুলিয়ে দিল। এই বিদঘুটে দৃশ্যটুকু আবিরের সহ্য হলো না। দু চোখ বন্ধ করে ফেলল। সৌভিক অস্থির হয়ে বলল, কেন দম বন্ধ হয়ে আসছে তোমার? আমি আছি তো। আবির বলল, এই সৌভিক, তাকা আমার দিকে ভাই। ওই মেয়েটা আমার বউ, আমার অনাগত সন্তানের মা। ওর সাথে তুই এতটা অন্যায় করতে পারিস না। সৌভিক বলল, ও তোমার বউ হওয়ার আগে ও আমার মায়ের প্রেমিকের মেয়ে ব্রো। এতে ওর তো কোনো হাত নেই। তুই আমার লক্ষ্মী ভাই না, ওকে ছেড়ে দে না সোনা। না না ব্রো, তোমার এই আবদারটা আমি রাখতে পারবো না। তুমি আমার কষ্টটা বুঝবে না ব্রো। আসলে কি বলো তো, আদর্শ মায়ের ছেলেরা কখনোই পরকীয়ায় আসক্ত মায়ের ছেলেদের কষ্টটা বুঝে না। যে বয়সে মায়ের আঁচল চেপে ধরে মায়ের শরীরের গন্ধ মেখে ঘুমানোর কথা ছিল আমার, সেই বয়সে একাকী বন্ধ ঘরে ভয়ে আতঙ্কে কাঁদতে কাঁদতে ঘুমোতে হতো আমাকে। আর আমার মা কি করতো জানো? পাশের ঘরে তার সো কল বয়ফ্রেন্ডের সাথে গভীর পরকীয়ায় লিপ্ত থাকতো। ওর বাবা আমার গোটা একটা জীবন নষ্ট করে দিয়েছে ব্রো। তোর মায়েরও তো দোষ ছিল সৌভিক। আমার মায়ের দোষ তো অবশ্যই ছিল, কিন্তু আমি ব্যর্থ সন্তান বউ। আমার মাকে শত চেষ্টা করেও শাস্তি দিতে পারিনি। কি করে শাস্তি দিতাম? মা তো ৯টা মাস গর্ভে রেখেছে আমাকে, ২ বছর মাতৃদুগ্ধ খাইয়ে বড় করেছে। এই একটা জায়গায় বাধা পড়ে গিয়েছি ব্রো। মানলাম সুপ্তির বাবা খারাপ ছিল, এতে সুপ্তির কি দোষ বল? ও তো আর ওর বাবাকে খারাপ হতে বলেনি। সুপ্তির একটাই দোষ, ওর পাপী বাবার সন্তান হয়েও ও কেন এত সুখে আছে। আমি তো একা একা কষ্ট সহ্য করব না ব্রো। তুমি ভালো ছেলে, একটা দুটো বউ গেলে আরও 10টা বউ পাবে, কিন্তু আমাকে কেউ ভালোবাসে না ব্রো। কেউ ভালোবাসে না আমাকে। আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে আমাকে একটু ভালো থাকতে দাও না ব্রো, প্লিজ একটু সুখে থাকতে দাও। আবির অধৈর্য হয়ে গেল। এতক্ষণ বহু কষ্টে ঠান্ডা মাথায় কথা বললেও আর পাচ্ছে না। নিজের হাত কামড়াতে ইচ্ছে করছে। সৌভিক আবিরকে দেখিয়ে সুপ্তির গালে জোর করে চুমু খেলো। আবির চিৎকার করে উঠল, এই কুত্তার বাচ্চা, ওকে ছেড়ে দে বলছি। আমি আসলে কিন্তু তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। সৌভিক মাথা ঝাঁকালো। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। চু চু শব্দ করে বলল, আমায় খুন করে ফেলবা ব্রো? এত সহজ বুঝি? আচ্ছা খুন করো। এখন তোমার বউয়ের ঠোঁটে চুমু খাবো, দেখি তুমি আমাকে কি করো। সুপ্তি চট করে নিজের ঠোঁট দুটো 2 হাত দিয়ে চেপে ধরল। সৌভিক ধস্তাধস্তি করেও সুপ্তির হাত দুটো সরাতে পারল না। সুপ্তির পেটের ভেতর এক হাত রাখল সৌভিক। ধীরে ধীরে পেটে চাপ বাড়াতে লাগলো। সুপ্তি ব্যথায় কুঁকড়ে উঠে মুখ থেকে হাত সরিয়ে নিল। ভীতু কণ্ঠে বলল, আমার বাচ্চাটার কোনো ক্ষতি করিস না, তাহলে চুমু খেতে দাও সোনা। আবির চেঁচিয়ে বলল, তুই পাগল হয়ে গেছিস সৌভিক। সত্যি আমি পাগল হয়ে গেছি ব্রো। শুধু পাগল না, উন্মাদ হয়ে গেছি। তোমার বউকে এখন আমি তোমার চোখের সামনে মন ভরে আদর করব, ভালোবাসবো। সহ্য করতে পারবে তো তুমি? সৌভিক সুপ্তির মায়াবী মুখটা ঘুরিয়ে নিজের দিকে টেনে নিল। সুপ্তির উত্তপ্ত নিঃশ্বাস সৌভিকের চোখে মুখে আছড়ে পড়ছে। সৌভিক ভেতরে ভেতরে বেসামাল হয়ে যাচ্ছে। হাত দিয়ে সুপ্তির কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবাধ্য চুলগুলো খুব যত্ন করে কানের পিঠে গুজে দিল। সুপ্তি চোখ মুখ শক্ত করে অনুভূতি শূন্য হয়ে বসে রইল। ফোনের ওপাশে আবির পাগলের মতো চিল্লাচ্ছে আর সৌভিককে বিশ্রী ভাষায় গালাগাল দিচ্ছে। এতে যেন সৌভিকের উন্মাদনা আরও বেড়ে গেছে। সুপ্তিকে এত কাছে পেয়ে সুপ্তির উত্তপ্ত নিঃশ্বাস গায়ে মেখে সমস্ত শরীর টগবগ করে ফুটছে। নিজের মুখটা বাড়িয়ে সুপ্তির ঠোঁটের খুব কাছে নিয়ে যেতেই ইউজুয়ালের শব্দ শুনে চমকে উঠল সৌভিক। ঘোর কেটে গেছে। সুপ্তিকে ছেড়ে দিয়ে ব্যস্ত পায়ে জানলার পাশে চলে গেল। খুব সাবধানে জানলার পাল্লা খুলে উকি দিয়ে দেখল পুরো বাড়ি পুলিশে ছেয়ে ফেলেছে। এত পুলিশ দেখে সৌভিক ঘাবড়ে গেল। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। রাগে জেদে ক্ষোভে ফুঁসে উঠল জেদি একগুঁয়ে রকচটা ছেলেটা। জানলা ভালো করে বন্ধ করে দিয়ে বহু কষ্টে স্বাভাবিক হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হলো সৌভিক। তবে সুপ্তির মায়া মায়া মুখের দিকে বেখেয়ালে এক পলক তাকাতেই গা চিড়বুড়িয়ে
বুনো রাগটা নিমেষেই মাটি হয়ে গেল। ফোনটা হাতে তুলে নিল। আবিরের দিকে তাকিয়ে বিষণ্ণ কণ্ঠে বলল, কাজটা তুমি ভালো করলে না ব্রো, কাজটা তুমি ভালো করলে না। কথাটুকু শেষ করেই চট করে ফোন কেটে দিল সৌভিক। তারপর হাঁটু মুড়ে সুপ্তির সামনে বসলো। দুহাত বাড়িয়ে দিয়ে মন কেমন করা কণ্ঠে বলল, আমায় একটু নিজের কাছে জড়িয়ে ধরবে সুপ্তি? ভালোবেসে না হোক, করুণা করেই না হয় ধরো, প্লিজ সোনা। সৌভিকের চোখের কোণ ভিজে উঠছে। বেহায়া চোখ দুটো আজ বিদ্রোহ করছে। চোখের নোনা জল কিছুতেই বাধা মানছে না। তারপরও ছেলেটা সুপ্তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চোখের জল নিয়ে মন খুলে নিঃশব্দে হাসছে। সুপ্তির মায়াবী মুখটা দেখলে খুব শান্তি লাগে সৌভিকের। মনটা আবেশে বুঁদ হয়ে থাকে দীর্ঘক্ষণ। সৌভিক ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এক ঝটকায় সুপ্তিকে বুকে টেনে নিল। জীবনে এই প্রথমবার কারোর সামনে ঝরঝর করে কেঁদে দিল সৌভিক। কান্নার স্রোত ধীরে ধীরে বাড়ছে, শরীর ফুলে ফুলে উঠছে, সেই সাথে বুকের ভেতর অসহ্য যন্ত্রণা অনুভূত করছে। সুপ্তি থেমে নেই। সৌভিকের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য সৌভিককে আঁচড়ে কামড়ে নাজেহাল করে দিল। সৌভিক তো সুপ্তিকে ছাড়লই না, উল্টে আরও একটু শক্ত করে বুকের ভেতর চেপে ধরল। বিড় বিড় করে বলল, এত ছটফট করো না সুপ্তি, একটু স্থির হয়ে থাকো। আমাকে না কেউ ভালোবাসে না জানো, আমি যাদের ভালোবাসি তারাই আমাকে খুব বেশি কষ্ট দেয়। আমারও বুকের ভেতর জ্বলে পুড়ে যায় সুপ্তি। আফসোস, এই দহন আমি কাউকে দেখাতে পারি না, কারোর সাথে মনের কথা শেয়ার করতে পারি না, শুধু প্রতিনিয়ত গুমড়ে গুমড়ে মরি। তুমি আমায় মিথ্যা মিথ্যা একটুখানি ভালোবাসলে কি এমন ক্ষতি হতো বলো তো সুপ্তি? বাইরে পুলিশ অপেক্ষা করছে, হয়তো পরপর 2বার তোমাকে অপহরণ করার দায়ে আবারও আমার জেল হবে, বলা যায় না ফাঁসিও হতে পারে। এখন আমার কি মনে হচ্ছে জানো, তোমাকে আমি গলা টিপে মেরে ফেলি, তারপর নিজেও মরে যাই। কথাটা বলে আচমকা উন্মাদের মতো সুপ্তির গলা শক্ত করে চেপে ধরল সৌভিক। বুকের ভেতর নিঃশ্বাস নিতে না পারার যন্ত্রণায় দমটা ভেতর থেকে বেরিয়ে যেতে চাইছে। ঠিক সেই সময় সৌভিক ছেড়ে দিল সুপ্তিকে। সুপ্তি কাঁচতে কাঁচতে অবস্থা খারাপ হয়ে গেল। গলাটা অসম্ভব ব্যথা করছে। সৌভিক পাগলের মতো সুপ্তির গলায় হাত বুলিয়ে দিল। মরিয়া হয়ে বলল, তোমার খুব কষ্ট হচ্ছে সোনা? আসলে আমার মাথা না ঠিক নেই। আমি বোধহয় পাগল হয়ে গেছি। নাহলে আমার ভালোবাসার মানুষটাকে আমি কেন গলা চেপে ধরলাম? আমি তো তোমায় মারতে পারবো না সোনা। এই পৃথিবীর বুকে যে যতই বড় নিকৃষ্ট প্রাণী হোক না কেন, ভালোবাসার মানুষটাকে বোধহয় নিজে হাতে মেরে ফেলা যায় না, কিন্তু ভালোবেসে নিজের জীবন খুব সহজেই শেষ করে দেওয়া যায়। আমার এক জীবনে আক্ষেপ থেকে যাবে। তোমাকে এত কাছে পেয়েও নিজের করে না পাওয়া হলো না আমার। আজ আমার কিছু হয়ে গেলে কেউ কাঁদবে না, কেউ মন খারাপ করবে না, কিন্তু তোমার গায়ে সামান্য একটা ফুলের টোকা লাগলেও ব্রো পাগল হয়ে যাবে, পুরো পৃথিবী তোলপাড় করে ফেলবে। আমি না সারা জীবন ধুকে ধুকে জ্বলেছি সুপ্তি। আমার মৃত্যুর পর যেন আমার নিথর দেহটাকে আগুনে পোড়ানো না হয়। আমার শেষ সময়েও কেউ যেন আমাকে জ্বালিয়ে না দেয়, আমাকে যেন মাটি দেওয়া হয়। সবাইকে তো নিয়ম মেনে দাহ করা হয়, আমার বেলায় না হয় নিয়ম ভঙ্গ করলে? ছোটবেলায় গল্পর ছলে মা বলতো, আমরা না কি সবাই মাটির মানুষ, মাটির মানুষকে মাটির ভেতর রাখলে কিছুই হবে না সুপ্তি। সৌভিক কথাগুলো বলতে বলতে আচমকা এত জোরে বুকের ভেতর চেপে ধরেছে সুপ্তিকে, সুপ্তির দম বন্ধ হয়ে আসছে, হাঁসফাঁস লাগছে খুব। সৌভিকের সেই খেয়াল থাকলে তো শেষবারের মতো সুপ্তিকে বুকের ভেতর পিষে ফেলল সৌভিক। সুপ্তির শরীরের ওমটুকু গায়ে মেখে সুপ্তিকে ছেড়ে দিল। কাঁপা কাঁপা হাতে সুপ্তির গাল দুটো আজলায় তুলে ধরল। তারপর খুব যত্ন করে সুপ্তির কপালে চুমু এঁকে দিয়েই ছেড়ে দিল। শার্টের হাতা দিয়ে ভেজা চোখ দুটো মুছে আবারও মন ভরে দুনয়ন জুড়ে দেখে নিল সুপ্তিকে। ব্যাকুল হয়ে বলল, শুধু একবার বলো ভালোবাসি, প্লিজ সোনা। সুপ্তি কিছুই বলল না, যেন মুখে কুলু পেটেছে। সৌভিক নিচে ঠোঁটটা কামড়ে ধরে কান্না আটকালো, মাথা চুলকে নিঃশব্দে হেসে দিল। পুরুষ মানুষের এত কাঁদতে নেই,
তারপর অবাধ্য চোখ দুটো বারবার ঝাপসা হয়ে উঠছে। বিড়বিড় করে বলল, আমি না অনেক দিন ঘুমাই না সুপ্তি। একটা মানুষ বছরের পর বছর না ঘুমালে কি মাথা ঠিক থাকে? তুমিই বলো। আমারও তো ঘুমোতে ইচ্ছে করে। ঘুমের ওষুধ খেলেও ঘুম হয় না ইদানিং। অচেতন হয়ে পড়ে থাকি শুধু। শেষ কবে আরাম করে ঘুমিয়েছিলাম মনেই পড়ে না। কথাগুলো বলেই হাত বাড়িয়ে জলের বোতলটা টেনে নিল সৌভিক। তারপর পকেট থেকে 2 পাতা ঘুমের ওষুধ বের করে একটা একটা করে ছিঁড়তে লাগলো। সুপ্তি প্রথমে বুঝলো না এগুলো কিসের ওষুধ। সৌভিক একটা একটা করে ওষুধ মুখে দিয়ে জল দিয়ে গিলে ফেলল আর অদ্ভুত কণ্ঠে বলল, কাল যখন আমি থাকবো না, এই পৃথিবীর বুকে আমার নিঃশ্বাস পড়বে না, তখন কি তোমার একটুও মন খারাপ হবে না সুপ্তি? হবে না, তাই না? সৌভিকের মতো নিকৃষ্ট ছেলেদের জন্য কারোর মন খারাপ হয় না তো। সবাই ঘৃণা করে আমাকে, কিন্তু আমারও তো প্রিয় মানুষের ভালোবাসা পেতে ইচ্ছে করে। প্রিয় মানুষকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে খুব বাঁচতে ইচ্ছে করে। আচ্ছা, আমার ভাগ্য এত খারাপ কেন বলো তো? আমার ভাগ্য আমাকে কি নিষ্ঠুর বানিয়ে দিয়েছে সুপ্তি। সৌভিক পকেট থেকে একটা ধারালো ব্লেড বের করে নিজের ডান হাতের রগ ফালা ফালা করে কাটল আর উন্মাদের মতো চাপা কণ্ঠে বলল, এই হাতে আমার সুপ্তির গলা টিপে ধরেছি। এই হাত দিয়ে আমার সুপ্তিকে আঘাত করেছি আমি। আহারে, আমার সুপ্তিটা তখন কি কষ্ট পাচ্ছিল, বাঁচার জন্য কেমন ছটফট করছিল। আমারও তো কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। বুকের ভেতর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বুকের ব্যথার কাছে হাতের ব্যথা নস্যি। সৌভিকের পাগলামি অস্বাভাবিক আচরণ দেখে ভয়ে 2 চোখ বুজে ফেলল সুপ্তি। শরীর ভেতর শিরশির করছে, পেটের ভেতর গুলিয়ে উঠছে। মনে হচ্ছে যে কোনো সময় বমি হয়ে যাবে। এত রক্ত সহ্য হলো না সুপ্তির। মাথা ঘুরে উঠল। সৌভিকের পাগলামি থেমে নেই। রক্ত ভেজা হাতটা সুপ্তির সিঁথিতে রাখল। সুপ্তির সিঁথি চুইয়ে চুইয়ে লাল রঙা টাটকা রক্ত গড়িয়ে পড়ছে। এত চমক নিতে পারল না সুপ্তি। সুপ্তি জ্ঞান হারানোর জোগাড় হলো। ঘুমে সৌভিকের 2 চোখ বুজে আসছে। বিড়বিড় করে বলল, ভয় পেও না সুপ্তি। তুমি ভয় পেলে আমার ভালো লাগে না। খুব শখ ছিল আমার রক্তে তোমার সিঁথি রাঙিয়ে দেব। এই দৃশ্যটা কত শতবার কল্পনা করেছি। আমার অন্তিম সময়ে আমার শখটা পূরণ হয়ে গেল সুপ্তি। আমার আর একটা শখ পূরণ করবে সোনা? আমি তোমার কোলে মাঝে একটু শোবো। সুপ্তি এত রক্ত দেখে এমনিতেই ভয়ে আতঙ্কে দিশাহারা। এক জায়গায় পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এই সাইকোটা কি করছে, কি বলছে কিছুই মাথায় ঢুকছে না। সাইকোটাকে যে থামাবে সুপ্তি, সেই শক্তিটুকুও সুপ্তির শরীরে অবশিষ্ট নেই। হাত পা ঝিম লেগে আসছে। সৌভিক জোর করে সুপ্তিকে ফ্লোরে বসিয়ে দিল। তারপর সুপ্তির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ঘুমে বুজে আসা কণ্ঠে বলল, আমার বাবা মাকে একটা শিক্ষা দেওয়ার খুব দরকার ছিল সুপ্তি। শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না, কর্মও করা লাগে। আমার মৃত্যুই না হয় আমার বাবা মায়ের জীবনে সবচেয়ে বড় শিক্ষা হয়ে থাকবে। এই সুপ্তি, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না। আমার না ঘুমে 2 চোখ বুজে আসছে। আমি শত চেষ্টা করেও তাকিয়ে থাকতে পারছি না। আমি সারা জীবন শান্তিতে ঘুমোতে চেয়েছিলাম সুপ্তি, কিন্তু এখন আমার তোমাকে রেখে একা একা কিছুতেই ঘুমোতে ইচ্ছা করছে না। এই রকম সর্বনাশে ভালোবাসা আর কারোর জীবনে না আসুক। আমি যখন থাকবো না, আমাকে ভেবে কি তোমার চোখ ভিজে উঠবে? আমাকে মনে পড়বে তোমার? বলো না সুপ্তি। তুমি আর চুপ করে থেকো না। তোমার কণ্ঠ শুনে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। সুপ্তি নিশ্চুপ। সৌভিক ধীরে ধীরে চোখ দুটো বুজে ফেলল আর মনে বিড়বিড়িয়ে বলল, আমার মৃত্যুটা সেই সব পরকীয়ায় আসক্ত মা বাবাকে উৎসর্গ করলাম। আপনারা যদি পরকীয়ায় লিপ্ত হয়ে থাকেন, আমার অনুরোধ, বাচ্চা নেবেন না প্লিজ। একটা প্রাণ পৃথিবীর বুকে এনে তাকে তিলে তিলে মানসিক যন্ত্রণা দিয়ে শেষ করার থেকে মাতৃগর্ভেই শেষ করে দেবেন। পরবর্তীতে আমার মতো হতভাগ্য আর কোনো সৌভিকের যেন জন্ম না হয়। দরজায় জোরে জোরে
কে বা কারা যেন করাঘাত করছে। নড়বড়ে দরজা যে কোনো মুহূর্তে ভেঙে যাবে। সৌভিক কথা বলতে বলতে একসময় থেমে গেল। আর সুপ্তি জীবনে প্রথমবার নিজের চোখে কারোর মৃত্যু যন্ত্রণা এত কাছ থেকে দেখল। এত বড় মানসিক ট্রমা মস্তিষ্ক সহজভাবে হজম করতে পারল না। জ্ঞান হারিয়ে সৌভিকের বুকের ওপর লুটিয়ে পড়ল। ততক্ষণে পুলিশ দরজা ভেঙে ফেলেছে। ঘরে ঢুকে মাহবুব বিস্ময়ে চেপে বলল, ও মাই গড! মহিলা পুলিশ সুপ্তিকে সৌভিকের বুক থেকে টেনে ওঠালো। নাকের কাছে হাত দিয়ে বলল, এখনো নিঃশ্বাস পড়ছে, সম্ভবত ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। সৌভিককে রক্তাক্ত অবস্থায় ফ্লোরে মরার মতো পড়ে থাকতে দেখে বলল, দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। সৌভিককে হাসপাতালে নিতে ঘন্টা 2 সময় লাগলো। এমার্জেন্সিতে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করলো। আর সুপ্তির এখনও জ্ঞান ফেরেনি। হাতে স্যালাইন চলছে। আবিরের আসতে 2 দিন মতো সময় লাগলো, কিন্তু এসে আর আগের হাসি খুশি প্রাণোচ্ছল সুপ্তিকে ফিরে পেল না আবির। এই সুপ্তি অচেনা, কারোর সাথে কথা বলে না, হাসে না, ঠিকমতো খায় না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আবির সুপ্তিকে অনেকক্ষণ বুকের ভেতর জড়িয়ে রাখলো। সুপ্তির পুরো মুখ চুমুই চুমুই ভরিয়ে দিল। সুপ্তির কোনো উচ্ছ্বাস নেই, শুধু বিড়বিড় করে বলল, ও বলেছিল ওকে যেন কেউ না পোড়ায়, ওর অনেক কষ্ট, ওকে তোমরা মাটি দিও। এই সুপ্তি, কি বলছো তুমি? সুপ্তি আর কোনো কথা বলল না, শুধু ফ্যাল ফ্যাল করে আবিরের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আবির সুপ্তির 2 গালে আলতো করে হাত রাখলো, বলল, আমাদের সন্তান আসতে চলেছে সুপ্তি, প্লিজ তুমি আবার আমার আগের সুপ্তি হয়ে যাও। সুপ্তি অস্ফুট স্বরে বিড়বিড় করে বলল, ওর অনেক কষ্ট, ওকে তোমরা মাটি দিও। আবির চিৎকার করে বলল, কাকে মাটি দেব? কার কথা বলছো তুমি? তৃণা রানী দরজায় এসে দাঁড়িয়েছে, মুখে আঁচল চেপে ধরে কাঁদছে। আবির মাকে দেখে তাচ্ছিল্য করে বলল, এখন কাঁদছো কেন? দেখেছো তোমার বোকামির জন্য মেয়েটার আজ কি অবস্থা হয়েছে? ও আমাদের কাউকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ও যত ভাবনা ওই মৃত সৌভিককে নিয়ে। কে কার জীবনে দ্বিতীয় বসন্ত হয়ে এসেছিল বলো তো মা? আমার জীবনে সুপ্তি, না সুপ্তির জীবনে সৌভিক? এই প্রশ্নের ঠিক উত্তর তৃণা রানীর কাছে নেই। তৃণা রানী মুখে আঁচল চেপে ধরে কাঁদতে কাঁদতে চলে গেল। আবির সুপ্তিকে বুকের ভেতর পিষে ফেলল। 2 দিন কি পরিমাণ মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে তা যদি এই মেয়েটাকে বোঝাতে পারত, তাহলে বোধহয় অশান্ত মনটা শান্ত হতো, বুকের ভেতরে অস্বাভাবিক যন্ত্রণাও কমে যেত। বিড়বিড় করে বলল, তুমি কেন মৃত মানুষকে নিয়ে এখনো পড়ে আছো সুপ্তি? ট্রমা থেকে বেরিয়ে এসো প্লিজ। সুপ্তি মাথা তুলে আবিরের মুখপানে তাকালো, আলতো করে আবিরের গালে হাত বুলিয়ে দিল, বিড়বিড় করে বলল, ওর অনেক কষ্ট। আবির অধৈর্য হয়ে গেল। সুপ্তির গাল দুটো আলতো হাতে চেপে ধরে চোখের দিকে তাকে চিৎকার করে বলল, কার কষ্ট? কার? তুমি যার কথা বলছো সে আর বেঁচে নেই, মরে গেছে ও। এই সুপ্তি, তুমি কি কোনোভাবে সৌভিককে ভালোবেসে ফেলেছ, কিংবা ওর মায়ায় জড়িয়ে গেছো? শেষের কথাটা আবিরের কণ্ঠে কি করুণ শোনালো। ডাক্তার বলেছে অতিরিক্ত ট্রমা থেকে মানসিক ডিপ্রেশনে ভুগছে সুপ্তি। ভাগ্য সহায় ছিল, বাচ্চাটার কোনো ক্ষতি হয়নি। নিয়মিত ওষুধ সেবন করলে আশা করা যায় দ্রুতই সুস্থ হয়ে উঠবে সুপ্তি। কিন্তু আবিরের ধৈর্য যে মানে না। যে মেয়েটা আবিরের জন্য পাগল ছিল, আবিরকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতো, সেই মেয়েটা আবিরকে চিনেও চেনে না, দেখেও দেখে না, সারাক্ষণ আপন ভাবনায় মশগুল থাকে। এই এখন যেমন আবিরের বুকে মাথা রেখে সৌভিককে নিয়ে ভাবছে মেয়েটা। সমাপ্ত।